রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, বিআরটিএর অভিযান, জরিমানা। ম্যাজিস্ট্রেট বলে দিয়েছে 13 টাকা করে ভাড়া দিতে, এমনি সারা জীবন দিয়ে আসছি 18 থেকে 20 টাকা। আগারগাঁও থেকে আপনার ইয়ে পর্যন্ত মহাখালী পর্যন্ত 20 টাকা বাড়ান। বাস মালিক কোম্পানি যদি নিজের মতো করে ভাড়া তালিকা তৈরি করে, এটা গ্রহণযোগ্য হবে না। নম্বর প্লেট ও RFID ট্যাগ ছাড়া গাড়ি না চালানোর নির্দেশ। 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন। দণ্ড মওকুফের আশা আসামি পক্ষের, সাজা কমার সুযোগ কম মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত। গ্রেফতারে আর বাধা নেই, ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশি খুনের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি পশ্চিমা বিশ্ব, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সতর্কতা প্রত্যাহারের আহ্বান। জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করার ক্ষেত্রে এখনো কমেনি সেবা প্রত্যাশীদের ভোগান্তি, বেড়েছে অভিযোগ। সেবার মানোন্নয়নের আশ্বাস কর্তৃপক্ষের। এবং নরসিংদীর গোকুলনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সকালে নিজ নিজ আইনজীবীরা আসামিদের পক্ষে রিভিউ আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, রিভিউয়ে খালাস পাবেন 2 মানবতা বিরোধী। যদিও মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকার আশাবাদ ব্যক্ত করে রিভিউ দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট প্রকাশিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। পরদিন তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই এই 2 মানবতাবিরোধী অপরাধীকে ফাঁসি কার্যকরের আদেশ পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। আপিল বিভাগের রায় অনুযায়ী মানবতাবিরোধী অপরাধীরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবেন। সেই হিসেবে নির্ধারিত সময় শেষ হবার একদিন আগেই বুধবার সকাল 10টার পর 32টি যুক্তি দেখিয়ে মুজাহিদ এবং 10টি যুক্তি দেখিয়ে সাকা চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। তাদের আইনজীবীর প্রত্যাশা, রিভিউয়ে খালাস পাবেন তারা। যে বিষয়ের উপরে নির্ধারণ করে পর্যালোচনা করে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা দেওয়া হয়েছে, সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে এই দণ্ডাদেশ বাতিলযোগ্য। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেন রিভিউ আবেদনটি খারিজ হয়ে যাবে। বহাল থাকবে এই 2 যুদ্ধাপরাধীকে দেয়া সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ডের রায়। রিভিউ অ্যালাউ হওয়া সম্ভাবনা খুব ক্ষীণ বলে আমার কাছে মনে হয়। যে দণ্ড আদালত দিয়েছেন, হাইকোর্ট যে ট্রাইব্যুনাল দিয়েছেন, আপিল বিভাগ যেটা বহাল রেখেছেন, সেটাই বহাল থাকবে বলে আমি আশা করি। খুব দ্রুতই রিভিউ নিষ্পত্তির জন্য 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ফলে রায় কার্যকরে অপেক্ষা করতে হবে রিভিউ নিষ্পত্তি পর্যন্ত। আগামীকাল বা পরশুর ভিতরে আমাদের দরখাস্ত দাখিল করে দেব, এটা শুনানির তারিখ নির্ধারণের জন্য। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিশুকে গুলি করার মামলায় গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আত্মসমর্পণ করার আদেশ 1 সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এর ফলে তাকে গ্রেফতারে আর কোনো বাধা রইল না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এমপি লিটনকে গ্রেফতারে প্রক্রিয়া চলছে।
শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় আত্মগোপনে থাকার পর গত সোমবার দুপুরে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন গাইবান্ধা ১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। কিন্তু আদালত এমপি লিটনের জামিন আবেদন খারিজ করে 18 অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে গ্রেপ্তার করার সুবিধার্থে আত্মসমর্পণের আদেশ স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ অবস্থায় শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় এমপি লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের যে আদেশ হাইকোর্ট দিয়েছে তা স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এর ফলে এমপি লিটনকে গ্রেপ্তারে আর কোনো আইনি বাধা থাকলো না। আমরা আপিল বিভাগে যে লিভ পিটিশন দায়ের করেছি সিএমপি, তাতে এই ডাইরেকশনটা স্থগিত হয়ে গেছে। পুলিশের পক্ষে কোনো বাধা নেই তাকে গ্রেফতার করা, তাকে যেখানেই পাওয়া যাক না কেন পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে। হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা মক্কেলকে বলবো সারেন্ডার করার জন্য। যদিও অ্যাপিলেট ডিভিশন আমাদের এই অর্ডারটাকে আজকে ওই ডাইরেকশনটাকে স্টে করে দিয়েছে, বা ডাইরেকশনের অর্ডার পেতে তো নিশ্চয়ই সময় লাগবে। আমি আশা করি যে আমার মক্কেল হয়তো যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের সারেন্ডার করবে। এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার এমপি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কেউ বিচারের ঊর্ধ্বে নয়, বিচারকরা যেভাবে নির্দেশনা দেন আমাদের প্রশাসন ঠিক সেইভাবে কাজ করে। তা আমরা সেই যে নির্দেশনা দিয়েছেন আমাদের কাছে আসুক, আমাদের প্রশাসন সেই অনুযায়ী কাজ করে। গত 2 অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করে এমপি লিটন। ঘটনার পরদিন আহত সৌরভের বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। এদিকে 2 পায়ে গুলিবিদ্ধ হয়ে শিশু সৌরভ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে এমপি লিটনকে গ্রেপ্তারের বিষয়ে উচ্চ আদালতের দেয়া আদেশে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ। একই সঙ্গে এই আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন বিশিষ্টজনেরা। রাজনীতিবিদ হিসেবে যখন আমাকেও যখন দেখে তখন তাকেও রাজনীতিবিদ হিসেবে দেখে, ফলে এখন রাজনীতিবিদ যখন এরকম জঘন্যতম কর্মকাণ্ড করে তখন সাধারণ মানুষ কিন্তু রাজনীতিবিদদের প্রতি ঘৃণা জন্মায়। তাদের আদর্শহীন নীতিহীন রাজনীতির প্রতীক হলো লিটন, সে কারণেই লিটন এই কাজটা করতে পেরেছে। এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের ঘটনা এটা কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই কামনা করতে পারে না। সেই কারণেই আইনের নিজস্ব গতিতে চলবে, সে এমপি হোক আর মন্ত্রী হোক। সম্প্রতি 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় বিভিন্ন দেশের পক্ষ থেকে আইএসের জড়িত থাকার অভিযোগ তোলা হলেও এখনো পর্যন্ত তারা কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও জানান, সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় বিভিন্ন বিদেশি দূতাবাসের দেয়া নিরাপত্তা সতর্কতা নোটিশ থেকে আইএসের সংশ্লিষ্টতার বিষয়টি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে সরকার। রিপোর্ট এহসান জুয়েলের। গত 1.5 বছর জুড়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সন্দেহে বেশ কজনকে আটক করেছিল পুলিশ। তবে সম্প্রতি দেশে 2 বিদেশি নাগরিক হত্যার পর 2টি ঘটনার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কয়েকটি বিদেশি সংস্থা ও দেশ। 45 দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও আলোচিত ছিল আইএসের বিষয়টি। তবে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আইএসের অস্তিত্ব অস্বীকার করা হয়, প্রমাণ চাওয়া হয় বিদেশিদের দাবির পক্ষে। এখন পর্যন্ত কোনো দেশ কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটাও বলেছি যে তাদের কাছে কোনো ক্রেডিবল সোর্স থাকলে উই আর অলওয়েজ ওপেন ফর সাচ ডিসকাশন এন্ড এক্সচেঞ্জেস, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। যারা কিন্তু বলেছেন তারাও কনফার্ম না, পরিষ্কারভাবে তারাও সেটা বলেছেন, এবং তারা যে ইনিশিয়াল লিড যেখান থেকে পেয়েছিলেন সেই লিডটা আর ভ্যালিড না সেটাও তারা বলেছেন। কিন্তু তারপরেও তারা তখন মৌখিকভাবে বলেছিলেন যে এটা আশঙ্কা তারা এখনো মনে করছিলেন, কিন্তু কোনো ক্রেডিবল কোনো সোর্স এখনো নেই। এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রের দূতাবাসগুলোকে অনুরোধ জানানো হয়েছে ঢাকায় নিজ নিজ দেশের ভ্রমণ সতর্কতা নোটিশ থেকে আইএস এর বিষয়টি প্রত্যাহার করার। এসব রাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজারিতে সেখানে যে আইএসএল লিঙ্কের কথা বলেছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি টিল দে আর কনফার্মড অ্যাবাউট ইট, অ্যাবাউট দ্য সোর্স অফ দ্য ক্লেম এন্ড অল দ্যাট,
তারা যেন এটা না করেন। তার মানে যেটা তারা পোস্ট করেছেন ইতিমধ্যে ট্রাভেল অ্যাডভাইজারিতে, সেটা প্রত্যাহার করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এছাড়া বিদেশি নাগরিকদের জন্য দেশের বর্তমান অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেখছেন যে অবস্থার উন্নতি হয়েছে এবং আত্মবিশ্বাস এমন একটা জিনিস, এটা ওভার এ পিরিয়ড অফ টাইম ফেরত আসে। হঠাৎ করে কালকে সকালেই দেখলেন সবকিছু ঠিক আছে, কালকে আপনি 100% আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, বিষয়টা কিন্তু তা নয়। একটু সময় দিতে হয় হিল করার জন্য এবং সেই সময়টুকু বেশ দ্রুততার সাথেই পার হয়ে যাচ্ছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ইতালির নাগরিক তাভেলা সিজারের লাশ হস্তান্তর করা হয়েছে। গত 15 দিন তার লাশ ঢাকা মেডিকেলে মর্গে রাখা ছিল। সকালে ঢাকা মেডিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইতালি দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে তার লাশ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। রাতে তাভেলার লাশ তার নিজ দেশ ইতালি নিয়ে যাওয়া হবে। গত 28 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানী গুলশান 2 নম্বরে দুর্বৃত্তদের হাতে খুন হন তাভেলা সিজার। পরদিন সকালে তাভেলার সহকর্মী এবং নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং মামলার অগ্রগতি নিয়েও তেমন কিছু জানা যায়নি। তাভেলা নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর প্রজেক্ট ম্যানেজার ছিলেন। ইটালিয়ান এমবেসি থেকে কনসুলার অ্যাটাশি এসেছিলেন এবং তার সাথে আরো একজন। ওনারা আবেদন দিয়েছেন এমবালমিং করার জন্য এবং নন ইনফেকশাস সার্টিফিকেটের জন্য। আমরা এমবালমিং করেছি এবং নন ইনফেকশাস সার্টিফিকেট দিয়ে লাশ হস্তান্তর করে দিয়েছি। ইতালীয় দূতাবাসের 2জন কর্মকর্তা এসেছিলেন, লাশ গ্রহণ করেছেন। তারা তাহলে লাশটি দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশের নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত লিওনি কিউলিনেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই 2 বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এসব হত্যা বন্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর আগে সম্মানজনক 2টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বাংলাদেশের নবনিযুক্ত শ্রীলঙ্কান হাই কমিশনার যশো জাগুনাসে কারা। সন্ধ্যার সময় আরো থাকছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না, জানালেন শিক্ষামন্ত্রী। নিয়োগ কমিটি গঠন করা হবে পিএসসির আদলে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য রাজধানী বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে 11টি মামলা দায়ের সহ 14,000 টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের অভিযোগ, গেটলক সার্ভিসের নামে সরকার নির্ধারিত ভাড়া চাইতেও অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহন কর্মীরা। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন, প্রতি কিলোমিটারে মাত্র 10 পয়সা করে ভাড়া বাড়ায় ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি তাদের। সকাল 9টা, মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকা। কিছু সময় পরপরই থামানো হচ্ছে গণপরিবহন। চলছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটি এর অভিযান। মিরপুর 12 নম্বর থেকে গুলিস্তানের ভাড়া যেখানে 26 টাকা, সেখানে বিভিন্ন গণপরিবহনে ভাড়া নেওয়া হচ্ছে 30 টাকা। বাড়তি ভাড়া আদায়ের একই চিত্র রয়েছে অন্যান্য রুটেও। আগারগাঁও থেকে আপনার পর্যন্ত মহাখালী পর্যন্ত 20 টাকা ভাড়া নেয়। সরকার যদি কোনো কিছু কন্ট্রোল করতে না পারে তাহলে তো কিছু করার না। ম্যাজিস্ট্রেট বলে দিয়েছে 13 টাকা করে ভাড়া দিতে, এমনি সারা জীবন দিয়ে আসছি 18 থেকে 20 টাকা। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন, মালিকপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি তাদের। এ সময় বাস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন রুটে গেটলক সার্ভিসের নামে বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। 7 বছর ধরে কনক চালাইতেছি, এর ভিতরে আপনার 18 টাকা আমার কোম্পানি ভাড়া নিচ্ছে, আর এখনো ভাড়া বাড়ছে, এখনো কোম্পানি অত চার্জ দিচ্ছে, ভাড়া নিজস্বভাবে হয় না, 18 টাকা আমরা নিতে আসি। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন গণপরিবহনের মধ্যে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রয়েছে কিনা এবং তালিকা অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হয়। এ সময় পরিবহন কর্মীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। বাস মালিক কোম্পানি যদি নিজের মতো করে ভাড়া তালিকা তৈরি করে, এটা গ্রহণযোগ্য হবে না। বিআরটি এর এটা একটা কন্টিনিউ একটা প্রক্রিয়া। এটা প্রত্যেক দিনই ছুটির দিন বাদে প্রত্যেক কর্মদিবসে 4টা মোবাইল কোর্ট এখন পরিচালিত হয় এবং এটা স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এবং এখন যেহেতু আমাদের সামনে ভাড়ার বিষয়টা আছে, আমরা এই মোবাইল কোর্টের পাশাপাশি ভাড়ার বিষয়টাকেও আমরা দেখছি। গত 1 অক্টোবর থেকে সিএনজি চালিত বড় বাসের জন্য সর্বনিম্ন 7 টাকা ও ছোট বাসের জন্য সর্বনিম্ন 5 টাকা হারে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বাড়িয়েছে সরকার। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিআরটিএ থেকে রেজিস্ট্রিকৃত সব যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া আগামী 1 জানুয়ারি থেকে কোনো যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সকল অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। বিআরটিএ যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে সে সকল যানবাহনকে আগামী 31 ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট এবং আরএফআইডি ট্যাগ ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। নরসিংদী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 50 জন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় উপজেলায় গোকুলনগর এলাকায় ঢাকামুখী চলনবিল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন যাত্রী নিহত হন। আহত 52 জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে 12 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক সহ 2 জনের মৃত্যু হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় রংপুর ও ফেনীতে আরও 2 জন নিহত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবারও গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের আয়োজনে বেগম জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। সারা দেশের অসংখ্য মানুষ যখন নির্যাতনের শিকার হয়েছে, নিহত হয়েছে, তখন সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটির, সেটি হচ্ছে আমাদের মধ্যে ঐক্যকে অটুট রাখা। আমরা আশা করব যে আমাদের দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে অতি দ্রুত, এবং ফিরে এসে তিনি গণতান্ত্রিক আন্দোলনের সঠিক পথে আমাদেরকে নেতৃত্ব দেবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে এই সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগের জন্য পিএসসির আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন এনটিএসসি গঠন করা হবে। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকরাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। স্কুল, মাদ্রাসা, কলেজ এই সকল স্তরে যারা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক নিয়োগের আমাদের যে প্রচলিত পদ্ধতি, সেটাকে আমরা পরিবর্তন করতে চাই। এখন যে পদ্ধতি আছে সেটা হলো যে পরিচালনা কমিটি সরাসরি যার যার মতো করে তারা নিয়োগদান করেন। এখানে অনেক সময় স্বজনপ্রীতি হয়, এমনকি অনেক সময় মানে অনৈতিকভাবে এমনকি আর্থিক লেনদেনও অনেক সময় হয়ে থাকে। নিয়োগ কমিশন হিসাবে একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন, পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষক হতে চান তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং কোনো শিক্ষক নেওয়া যাবে না যার এই সার্টিফিকেট নেই। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত সমস্যা সমাধান সহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যোগ্যতাবিহীন শিক্ষকদের যোগ্যতা অর্জনের সময়সীমা বাড়ানো সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। যারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ওই যে পিআরএলটা জটিলতা এবং প্রধান শিক্ষকের যেটা টাইম স্কেল, এই আমাদের মূল দাবি। আর ওখানে যোগ্যতাবিহীন শিক্ষকদের বিষয়টা একটু সময় বৃদ্ধি, আর কমিউনিটি দ্বিতীয় তৃতীয় শিক্ষক যারা আছে তাদের গেজেটটা যারা সমস্যা আছে এটা দ্রুত গেজেট করে দেওয়া, আর প্যানেল টিচারদের নিয়োগটা ব্যাপারেও আমরা সুপারিশ করছি যাতে গভর্নমেন্ট এদের বিষয়টা বিবেচনা করে। সাথে সাথে আমাদের জাতীয়করণে 3 বছরের ভিতরে যারা অসুস্থ হবে বা অসুস্থ হয়েছে তাদের সহযোগিতা করা, এই আমাদের মূল দাবি। গত 25 এবং 26 আগস্ট সময় সংবাদে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, পরিবর্তন এবং হারিয়ে যাওয়া পরিচয়পত্র পুনরায় তুলতে গিয়ে সেবা প্রত্যাশীদের নানা ভোগান্তি নিয়ে সংবাদ প্রচার করা হয়। মাস দুয়েক পরে সরেজমিনে গিয়ে দেখা যায় সেই চিত্র অপরিবর্তিতই রয়েছে। তবে দীর্ঘ লাইনের সারি কিছুটা কমলেও বেড়েছে অভিযোগ। সময়মতো কর্মকর্তাদের না পাওয়া এবং তাদের অসদাচরণে ক্ষুব্ধ ত্রুটি সংশোধনে আসা জাতীয় পরিচয়পত্রধারীরা।
সব অভিযোগ বিবেচনায় রেখে সেবার মানোন্নয়ন করার আশ্বাস দায়িত্বরত কর্মকর্তার। সাইফুল রুদ্রর প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত এনআইডি প্রকল্পের অস্থায়ী সদর দপ্তরে ভিড় করেন সেবা প্রত্যাশীরা। অন্যান্য বারের মতো এবারও উঠে এসেছে নানা অভিযোগ। কেউ কারোর সাথে কথাই বলছে না, মনে হচ্ছে যে আমরা মানুষ না আর কিছু। আমাকে বলছে নিচে যান, আমি আসছি নিচে, আমি এখানে আনসারকে জিজ্ঞেস করছি, উনি বলতেছে আপনি আবার 7 তলায় যান। ওখানে 7 তলায় যাবার উনি আবার পাঠাতেছে আপনি নিচে আসুন। সরকারি পরিচালক উনি মনে করেন একটা কাজ করলে আরো সময় নষ্ট করে, তারপরে কিছু বললে তারপর উঠে যায় ঘন্টার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার যায় বসে। যদি আমরা কোনো কথা বলতেছি যে আমাদের এটা একটু তাড়া করেন, যে আমি আপনাদের চাকরি করি না, সরকারি চাকরি করি। সার্ভার খুবই স্লো, একবারে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কোনো কাজে করা যায় না। আমি সে সকাল 7:30 বাজে আসছি, শুধু আমি ছাপটা দেবো, ঠিক আছে, এই জন্য প্রায় 3.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি। প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের অসৎ আচরণের পাশাপাশি সেবা প্রত্যাশীদের জমাকৃত গুরুত্বপূর্ণ নথি এনআইডি সদর দপ্তর থেকে হারিয়ে যাবার মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। নতুন আইডির জন্য 2013 সালে ওখানে আমি ভোটও দিছি, কিন্তু এখনো পাই নাই। ওখান থেকে আমি এই পর্যন্ত 3 বার আসলাম, শুধু ঘুরতে আছি। 1 বছর ধরে আমি আমার ঠিকানা পরিবর্তনের জন্য ঘুরছি। জেলা অফিসে গেলাম, অনেক কষ্ট করে ফরওয়ার্ডিং নিয়ে গত বছরের ডিসেম্বরে জমা দিয়েছি। 10 মাস পর খবর পেলাম যে পুরো ফাইলটাই নিখোঁজ। গত 27-8 তারিখে জমা দিছি সংশোধন করার জন্য। 1 মাস পর আসলাম, বললো যে আপনার ফাইল মিসিং হয়েছে। আমি বললাম আমারটাই শুধু মিসিং না, এই আপনাদের আর 20-30টা ফাইল মিসিং হয়েছে। এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন এই কর্মকর্তা, আশ্বাস দিলেন সমস্যা সমাধানের। এরকম যদি কিছু ঘটে থাকে সেজন্য আমি দুঃখিত। আমি সবাইকে নিয়ে মিটিং করেছি এবং খুব কড়াকড়ি ভাবে বলেছি কোনোভাবেই কোনো ক্রমেই অসদাচরণ করা যাবে না কারোর সঙ্গে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আশা করি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। এনআইডি প্রকল্পের বর্তমান কার্যালয়টি তাদের নিজস্ব ভবনে স্থানান্তর করা হলে সেবা প্রত্যাশীদের এসব অভিযোগ অনেকাংশে কমে আসবে বলে জানান এই কর্মকর্তা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সহ বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় তেজগাঁও অঞ্চলের রাস্তার ওপর কোনো ট্রাক কাভার্ড ভ্যান রাখা যাবে না। এছাড়া রাজধানীর চারপাশে বিভিন্ন স্থানে বহুতল ট্রাক স্ট্যান্ড গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে মাদক চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হয়, সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধ পথে প্রতিদিন বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢুকছে বাংলাদেশে। এগুলো বাজারে কাশির সিরাপ হিসেবে পরিচিত হওয়ায় সহজেই পাওয়া যায় যে কোনো ওষুধের দোকান বা মাদক ব্যবসায়ীদের কাছে। মরফিন থেকে পাওয়া কোডিন সমৃদ্ধ কফ সিরাপ বাংলাদেশে নিষিদ্ধ হলেও মাদক ব্যবসায়ীদের কাছে সহজেই পাওয়া যাচ্ছে এই ওষুধগুলো। বাংলাদেশের মাদক নিরাময় কেন্দ্রগুলো রয়টার্সকে জানায়, তাদের কাছে যেসব রোগী আসেন তাদের বেশিরভাগেরই মাদক গ্রহণের শুরু এই কোডিন সমৃদ্ধ কাশির সিরাপ দিয়ে। এক মাদক গ্রহণকারী জানান, এই কফ সিরাপগুলো তাদের কাছে ফেন্সিডিল নামে পরিচিত। এর প্রত্যেক বোতলের দাম প্রায় 100 রুপি। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সহজেই এই ওষুধ সংগ্রহ করতে পারেন তারা। যখন ফেন্সিডিল নেই তখন আমার শরীরের মধ্যে কেমন যেন একটা কর্ম উদ্দীপনা, সবকিছুতেই খুব এনার্জি পাই, আর মাথাটা একটু ঝিমঝিম করে, চা সিগারেট খাইতে ভালো লাগে, খুব পিনিক হয়। কিন্তু যখন আমি ওটা পিনিকটা কেটে যায় তখন আমার মধ্যে শরীরটা ছেড়ে দেয়, অবসাদ, ঘুম বেশি, এই ধরনের উইথড্রল শুরু হয়ে যায়। তো এইভাবে ওইটা কাটানোর জন্য আবার ফেন্সিডিল নেই, এবং এইভাবে আমি 1-2 দিন করে 12টা বছর এই ফেন্সিডিলের মধ্যেই ছিলাম। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা পরিচালিত জরিপের তথ্য অনুসারে বাংলাদেশের প্রায় 15 লাখ মানুষ এই কাশির সিরাপ বা কোডিনে আসক্ত। ফার্মাকোলজি বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক অবস্থায় কাশির সিরাপে আসক্ত ব্যক্তিরা পরে মেথামফেটামিন ও হেরোইনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। Due to collaboration between Bangladesh and India, the smuggling reduced and some of the capital punishments were given, and therefore the addicts they try substances that contain similar kind of thing like fentanyl, particularly codeine was replaced by fulcodine or pseudoephedrine. They try with that, and chlorpheniramine is available as antihistamine. অ্যালকোহলযুক্ত ওষুধ যাতে ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর নিরাপত্তা ডিঙিয়ে মাদক চোরাচালানকারী বা মাদক সেবীদের কাছে পৌঁছাতে না পারে, সেজন্য ব্যবস্থা নিতে চাপ দিয়ে আসছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা। মার্চ থেকে গত 6 মাসে কোডিনযুক্ত 83,000 বোতল কফ সিরাপ ভারত থেকে জব্দ করা হয়। মমতাজ মোস্তফা, সময় সংবাদ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে C&F কর্মচারীদের গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ রয়েছে বিমানের কার্গো গুদাম থেকে পণ্য ডেলিভারি। আজও সকাল থেকে কাজ বন্ধ রেখে কার্গো কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে C&F কর্মচারীরা। মঙ্গলবার বিমানবন্দরের কার্গো অ্যাপ্রন এলাকা থেকে 7 C&F এজেন্ট কর্মচারীকে গ্রেপ্তারের পর অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়। ঢাকা কাস্টম এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা জানান, বৈধ কার্ড থাকার পরেও মালামাল ডেলিভারি নিতে গেলে APBN এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এদিকে কার্গো খালাস বন্ধ থাকায় শাহজালাল বিমানবন্দরে গুদামে বিপুল পরিমাণ পণ্য জমে গেছে। এ বিষয়ে বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা বৈঠকের পরেও সংকটের সমাধান হয়নি বলে জানা গেছে। আমদানিকারকদের অভিযোগ, বিমানের অব্যবস্থাপনার কারণে খোলা আকাশের নিচে তাদের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে। আমাদের 7 জন কাস্টম সরকার APBN বিনা অপরাধে বৈধ কার্ডধারী লোক ধরে নিয়ে গেছে এবং তার প্রতিবাদে এবং বিমানের অনিয়ম, অব্যবস্থাপনা এবং তাদের এই বিভিন্ন দুর্নীতির কারণে, বিভিন্ন লোকবল সংকীর্ণর কারণে আমাদের এই আন্দোলন। গতকালকে আমরা APBN-এর সাথে মিটিং করেছি। APBN বলেছে এটা আমাদের কিছু করার নাই, এটা হায়ার অথরিটির সাথে কথা বলেন। আমরা বিমানের সাথে বলেছি, আমরা সিভিল এভিয়েশনের সাথে কথা বলেছি, তারা কালকে কোনো সুরাহা দিতে পারে নাই। আজকে বিমানের MD সাহেব কিছুক্ষণ আসছিলেন, সেও আমাদেরকে এই ব্যাপারে কোনো সুরাহা দিতে পারেন নাই। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা দমনে এবার পূর্ব জেরুজালেমে সেনা মোতায়েন শুরু করেছে তেল আবিব। ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকায় অবরোধ আরোপ সহ ইসরায়েলি মন্ত্রিসভায় নতুন কিছু কঠোর নিরাপত্তা প্রস্তাব অনুমোদনের পর বুধবার পূর্ব জেরুজালেমের বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়। একই দিন পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের দফায় দফায় সংঘর্ষ হয়। এর আগে দক্ষিণ জেরুজালেমের বেথেলহেম শহরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার 28 বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এ নিয়ে গত 2 সপ্তাহে 8 শিশু সহ 30 জন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত 8 ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুপক্ষকে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 26 অক্টোবর অনুষ্ঠিত হবে BPL-এ ক্রিকেটারদের প্লেয়ার বাই চয়েসের নিলাম। উদ্বোধন 20 ও খেলা শুরু 22 নভেম্বর। আর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 15 ডিসেম্বর। বুধবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান BPL-এর গভর্নিং কাউন্সিল। দেশের 120 জন ক্রিকেটার প্লেয়ার বাই চয়েস নির্বাচিত হয়েছে, আর 196 জন বিদেশি ক্রিকেটার খেলতে আবেদন করেছেন BPL-এ, যার মধ্যে সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার 4 জন করে ক্রিকেটার আছেন। তবে নির্ধারিত পারিশ্রমিকের বাইরে ইতিমধ্যে বিদেশি কোঠায় পাকিস্তানের শহীদ আফ্রিদি সিলেটে, ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল বরিশালে, দিলশান চিটাগাঁয়ে ও লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ঢাকার হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ও নাসির জাতীয় দলের এই নিয়মিত 6 খেলোয়াড় 6টি ফ্র্যাঞ্চাইজির আইকন থাকবেন, যারা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 35 লাখ টাকা পারিশ্রমিক পাবেন। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক $70,000। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন। দণ্ড মওকুফের আসামি পক্ষের সাজা কমার সুযোগ কম, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শিশুকে গুলি করা মামলায় এমপি লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত, গ্রেপ্তারে আর বাধা নেই, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশি খুনের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি পশ্চিমা বিশ্ব, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সতর্কতা প্রত্যাহারের আহ্বান। নরসিংদীর গোকুলনগরে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত, সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 7 জনের মৃত্যু। এবং রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর অভিযান। 1 জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো যাবে না, ঘোষণা সড়ক পরিবহন মন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।